তো স্টুডেন্ট এবার আমরা কি পড়বো, এবার আমরা পড়বো বায়ু দূষণ বা এয়ার পলিউশন। ঠিক আছে, যেটা কিন্তু সবারই কম বেশি জানা। ঠিক আছে, বায়ু দূষণ আমরা সেই ছোট থেকেই পড়ে আসছি, যেটা তোমার প্রাকৃতিক কারণেও সৃষ্টি হতে পারে বা মনুষ্য কারণেও হতে পারে। ঠিক আছে, তাহলে প্রাকৃতিক কারণ হোক বা মানুষের অনিয়ন্ত্রিত ক্রিয়াকলাপ যাই হোক না কেন, তার ফলে যদি এক বা একাধিক রাসায়নিক পদার্থ বায়ুমণ্ডলে মিশে যায় এবং সেটা যদি মানুষ বা জীবের স্বাস্থ্যহানি ঘটায়, তাহলে আমরা সেগুলোকে বলবো যে না, সেটা বায়ু দূষণ ঘটাচ্ছে। এবং যে সমস্ত পদার্থগুলো বায়ু দূষণ ঘটাচ্ছে তাদেরকে বলবো বায়ু দূষক। এবার বায়ু দূষক হতে পারে সেগুলো গ্যাসীয়, হতে পারে সেগুলো তোমার সলিড, হতে পারে তোমার হ্যাঁ সলিড এবং গ্যাসিয়াস হতে পারে। ঠিক আছে, এবারে দেখো তাদের মধ্যে গ্যাসি সলিড আর গ্যাসিয়াস। তো গ্যাসিয়াসের মধ্যে কি বিভিন্ন প্রকারের অক্সাইড, মানে সালফারের অক্সাইড হতে পারে, সেটা নাইট্রোজেনের অক্সাইড হতে পারে, কার্বনের অক্সাইড হতে পারে, হাইড্রোজেন সালফাইড হতে পারে, হাইড্রোকার্বন হতে পারে, তাছাড়া বিভিন্ন অক্সিডেন্ট, ঠিক আছে, হতে পারে। এছাড়া আর কি কি বায়ু দূষণ ঘটায় সেগুলো হচ্ছে দেখো বিভিন্ন যে ডাস্ট ডাস্ট পার্টিকেল যেগুলো বলে, মানে ধুলো বালি যেগুলো ঝড়ের সময় তৈরি হয়। ঠিক আছে, বিভিন্ন ফিউমস বা যেগুলো স্মোক, ধোঁয়া, ঠিক আছে, সেগুলোও কিন্তু আমাদের বায়ু দূষণ ঘটায়। এবার দেখো আমরা সবার প্রথমে বায়ু দূষকের মানে যেগুলো তোমার গ্যাসিয়াস, মানে গ্যাসীয় বায়ু দূষক সেগুলো পড়বো। ঠিক আছে, যেগুলোকে আমরা মুখ্য বায়ু দূষকগুলো বলি। ঠিক আছে, তো আমরা প্রথমে যেটা পড়বো সেগুলো হচ্ছে গ্যাসীয় বায়ু দূষক। তার মধ্যে এক নম্বর কি, এক নম্বর হচ্ছে সালফারের অক্সাইড। ঠিক আছে, আমরা পড়ছি গ্যাসীয় বায়ু দূষক, যার মধ্যে এক নম্বর হচ্ছে সালফারের অক্সাইড। ঠিক আছে, সালফারের যে বিভিন্ন অক্সাইড সমূহ আছে, আচ্ছা অক্সাইডটা লিখে কেন, অক্সাইড সমূহ লিখে দাও, মানে শুধু একটাই না, অনেকগুলো। সালফার ডাই অক্সাইড আছে, সালফার ট্রাই অক্সাইড আছে। তো সবার প্রথমে সালফার ডাই অক্সাইড এবং সালফার ট্রাই অক্সাইড সম্পর্কে পড়বো। ঠিক আছে, তো সালফারের অক্সাইডের মধ্যে সবার প্রথমে আমরা পড়বো সালফার ডাই অক্সাইড সম্পর্কে। দেখো সালফার ডাই অক্সাইডের উৎস পড়ি প্রথমে। ঠিক আছে, যে এদের সোর্সটা কোথায়, উৎস কি। দেখো উৎস আবার প্রাকৃতিক এবং মনুষ্য দুটোই হতে পারে। প্রাকৃতিকভাবে আমরা যখন বিভিন্ন আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে SO2 উৎপন্ন হয়। ঠিক আছে, এছাড়া কি হয়, এছাড়া মানুষ মানে বিভিন্ন জীবাশ্ম জ্বালানির ফলে বা বিভিন্ন আমরা যখন মোটর গাড়ি চালাই, ঠিক আছে, মোটর গাড়ি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে SO2 নির্গত হয়। এই SO2-র ক্ষতিকারক প্রভাব কি কি, SO2-র ক্ষতিকারক প্রভাব হচ্ছে যখন বাতাসে SO2-র পরিমাণ অনেক বেশি হয়ে যায়, তখন আমাদের চোখ, গলা, ঠিক আছে, প্রভৃতি জ্বালা করতে থাকে এবং বিভিন্ন শ্বাসকষ্ট, হাঁপানি জাতীয় রোগ কিন্তু তৈরি হয়। এবং যদি SO2-র পরিমাণ বাতাসে খুব বেশি হয়ে যায়, সেখানে কিন্তু চোখের মানে চোখের জনিত সমস্যা কিন্তু খুব বড় সমস্যা হয়ে দাঁড়ায়। বোঝা গেল। এবং দেখো SO2 কি করে, SO2 ক্লোরোফিলের উৎপাদন ব্যাহত করে। যে ক্লোরোফিল আমাদের গাছের পাতার রংটাকে সবুজ করে রাখে বা ক্লোরোফিল গাছের খাদ্য উৎপাদনে সাহায্য করে, সেই ক্লোরোফিল উৎপাদনে ব্যাহত হয় SO2 এর প্রভাবে। ফলে কি হয়, যে সবুজ পাতা থাকে সেই সবুজ পাতাগুলো কিন্তু বিবর্ণ হয়ে যায়। একে বলা হয় ক্লোরোসিস। কি বললাম, ক্লোরোসিস। এটা একবার পড়বে, এটা ইম্পর্টেন্ট। যে ক্লোরোসিস কি, বলবে ক্লোরোসিস হচ্ছে যদি বায়ুতে SO2-র পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে সেখানে ক্লোরোফিল উৎপাদন ব্যাহত হয়। আর ক্লোরোফিল উৎপাদন যদি ব্যাহত হয়, তাহলে পাতার সবুজ বর্ণ বিবর্ণ হয়ে যায়। এই ঘটনাকে বলা হয় ক্লোরোসিস। এরপর দেখো সালফার ট্রাই অক্সাইড, SO3। এ দেখো SO3টা কি উৎপন্ন হয়, সালফার ডাইঅক্সাইডটা কি করে, এই সালফার ডাইঅক্সাইডটা সূর্যালোকের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড সূর্যালোকের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড কিন্তু উৎপন্ন করে। ঠিক আছে, এটা ব্যালেন্স করলাম না, তোমরা নিজেরা ব্যালেন্স করে নেবে। কিন্তু আমি এটুকু এর উৎসটা কোথায় না, সালফার ডাইঅক্সাইড যেটা ছিল বাতাসে, সেই বাতাসে সালফার ডাইঅক্সাইড সূর্যালোকের উপস্থিতিতে অক্সিজেনের সাথে কিন্তু রিয়াকশন করলে সালফার ট্রাই অক্সাইড হয়।
এবার দেখো সালফার ট্রাইঅক্সাইডের ক্ষতিকারক প্রভাবটা কি। ক্ষতিকারক প্রভাব হচ্ছে এই সালফার ট্রাইঅক্সাইড বাতাসের জলীয় বাষ্পের সাথে মিশে গিয়ে H2SO4 উৎপন্ন করে বা H2SO4 এর এরোসল তৈরি করে। সেই এরোসলটা কি করে, সেই এরোসলটা অ্যাসিড বৃষ্টি রূপে আবার পৃথিবীতে আসে। সেই অ্যাসিড বৃষ্টিতে যে H2SO4টা থাকে সেটা কি করে বিভিন্ন, সেই H2SO4টা তাহলে কি করে না, সেই H2SO4টা অ্যাসিড বৃষ্টি রূপে যখন পৃথিবীতে আসে, তো পৃথিবীর বিভিন্ন যে মার্বেল পাথরের তৈরি যে স্মৃতিসৌধ স্থাপত্য বা অট্টালিকা যেগুলো আছে সেগুলো কিন্তু ব্যাপক ক্ষতি হয়। ঠিক আছে, একটু আগে আমরা যেখানে সিঙ্ক পড়লাম, সিঙ্ক যেটা যেখানে মার্বেল পাথরটা সিঙ্ক হিসেবে কাজ করে ওই H2SO4, ঠিক আছে। তো SO3 এভাবে কিন্তু আমাদের পরিবেশকে দূষণ ঘটাচ্ছে, ঠিক আছে। এবার আমরা পড়বো নাইট্রোজেনের অক্সাইড সমূহ, ঠিক আছে। এগুলো গেল আমরা কি সালফারের অক্সাইড। এবার বায়ু দূষক হিসেবে পড়বো, আচ্ছা এগুলো আমরা সব বায়ু দূষক সম্পর্কে পড়ছি, ঠিক আছে। নাইট্রোজেনের অক্সাইড সমূহ। দেখো নাইট্রোজেনের যে অক্সাইডগুলো আছে তার মধ্যে নাইট্রিক অক্সাইড আর নাইট্রোজেন ডাই অক্সাইড এই দুটোই মূলত বায়ু দূষণ ঘটায়। এদেরকে একসাথে কিন্তু NOx হিসেবে লেখা হয়, ঠিক আছে। এরাই কিন্তু মূলত বায়ু দূষণটা ঘটায়। দেখো এবার আমরা এদের উৎস সম্পর্কে পড়বো, ঠিক আছে। দেখো যখন বজ্র বিদ্যুৎ হয় সেই বজ্র বিদ্যুতের সময় অতি উচ্চ উষ্ণতায় নাইট্রোজেন বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড NO তৈরি করে। কি বললাম, যে বজ্রপাতের সময় উচ্চ উষ্ণতায় নাইট্রোজেন বায়ুর অক্সিজেনের সাথে যুক্ত হয়ে NO বা নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, ঠিক আছে। আবার এই নাইট্রিক অক্সাইড উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে এটা আবার ফার্দার বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড বা NO2 তৈরি করে, ঠিক আছে। নাইট্রোজেন আর অক্সিজেন এরা বিক্রিয়া করে NO উৎপন্ন করে, ঠিক আছে। এই NOটা ফার্দার আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে NO2 তৈরি করে। এবার আমরা এদের ক্ষতিকারক প্রভাব কি দেখো। এদের ক্ষতিকারক প্রভাব, আচ্ছা এটা গেল কি, এটা হচ্ছে তোমার প্রাকৃতিক কারণ, এটা মনুষ্য সৃষ্ট কারণ বলো। একটা মনুষ্য সৃষ্ট কারণ হচ্ছে আমাদের যে বিভিন্ন গাড়ির জীবাশ্ম জ্বালানি তার দহনের ফলে কিন্তু নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে এবং সেখান থেকে ফার্দার আবার অক্সিজেন সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। বা বিভিন্ন যে শিল্প কলকারখানা আছে বা যেখানে আমরা যেখানে HNO3 নিয়ে কাজ বাজ হয়, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড নিয়ে, সেই HNO3 যে শিল্প কারখানা সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেনের অক্সাইডগুলো উৎপন্ন হয়, ঠিক আছে। আর দেখো এই যে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলো এদের ক্ষতিকারক প্রভাব যদি আমরা দেখি, সেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড যদি বাতাসে অতি উচ্চ গাঢ়তে থাকে তাহলে মানুষের চোখ নাক জ্বালা করতে থাকে, শ্বাসকষ্ট দেখা দেয়। এমনকি আমাদের যে পরিবেশের গাছেরা সালোক সংশ্লেষ করে সেই সালোক সংশ্লেষের হারটাকে কমিয়ে দেয়। গাছের পাতা ফল পর্যন্ত এরা কিন্তু ঝরে ফেলে। এদের জন্য কিন্তু গাছের পাতা মানে ঝরার আগেই ঝরে পড়ে বা ফলগুলো যতদিন থাকার কথা তার আগে কিন্তু ঝরে পড়ে। কারণ কি, এই নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলোর অধিক গাঢ়তে থাকার জন্য পরিবেশে, ঠিক আছে। তো এগুলো তোমরা প্রত্যেকটা বায়ু দূষকের উৎস, একটা করে মনুষ্য, একটা করে প্রাকৃতিক, তারপরে বিভিন্ন ক্ষতিকারক প্রভাব, মানে কিছু কিছু রিয়াকশন, ঠিক আছে, যে কীভাবে উৎপন্ন হচ্ছে এগুলো কিন্তু একটু দেখাবে এখানে, এগুলো একটু বলার। এবার আমরা যে নেক্সট বায়ু দূষকটা পড়বো তার নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড, H2S, ঠিক আছে। যে H2Sটা দেখো, নেক্সট কি বললাম, হাইড্রোজেন সালফাইড বা H2S। এটা কি হয়, এটা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় এই গ্যাসটা নির্গত হয়। বা মাছ বা ডিম যদি পচে যায়, আমরা কিন্তু বিশেষ করে ডিম, পচা ডিমে কিন্তু আমরা H2S এর গন্ধ পাই, ঠিক আছে। আর কি হয়,
মনুষ্য সৃষ্ট কারণে বিভিন্ন যে শিল্প কলকারখানা আছে, বিশেষ করে যে কাগজ উৎপাদন করা হয় বা যেখানে সালফার ঘটিত রং তৈরি করা হয়, সেখান থেকে কিন্তু আমরা H2S নির্গত হয় সেখান থেকে, সেই সমস্ত কলকারখানা বা সেই সমস্ত শিল্প থেকে। দেখো এর কিছু যদি ক্ষতিকারক প্রভাব বলি, H2S এর ক্ষতিকারক প্রভাব হচ্ছে H2S যদি অধিক পরিমাণ গ্রহণ করা হয় তাহলে আমাদের শরীরে বমি বমি ভাব সৃষ্টি হয়, বিভিন্ন মানে মানে খিদে না পাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়, ঠিক আছে। এবং যদি আরও যদি বেশি নেওয়া হয় তাহলে কি হয়, যদি বাতাসে মানে আরও বেশি পরিমাণে H2S থাকে তাহলে বিভিন্ন মাথা ধরা তৈরি হতে পারে, বা ডায়রিয়া, বা যেগুলোকে আমরা ব্রঙ্কিয়াল নিউমোনিয়া বলি, এই সমস্ত বিভিন্ন রকমের রোগ কিন্তু হতে পারে। এবার তারপরে যে বায়ুদূষকটা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হাইড্রোকার্বন শ্রেণীভুক্ত যৌগ, ঠিক আছে। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। তো দেখো হাইড্রোকার্বন সম্পর্কে তোমরা সবাই কম বেশি জানো। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন মিলে তৈরি প্রকার জৈব যৌগ, সেটাই হচ্ছে হাইড্রোকার্বন, ঠিক আছে। যেগুলো দেখো প্রধানত তৈরি হয় বিভিন্ন যে ইঞ্জিন থাকে, মানে মোটর গাড়ি, সেই সমস্ত মোটর গাড়ি যে জ্বালানি থেকে সেই জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে, ঠিক আছে। বা বলতে পারো যখন কোনো মৃত জীবদেহ বায়ুর অনুপস্থিতিতে পচে যায়, বা যখন বিভিন্ন কর্দমাক্ত জলাভূমিতে অন্যান্য উদ্ভিদের যে পচন ঘটে, সেই সমস্ত পচনের ফলে কিন্তু হাইড্রোকার্বন, মেইনলি মিথেন, ঠিক আছে, বিশেষ করে মিথেনের কথা বলবো। এই মিথেন যৌগটা কিন্তু তৈরি হয়, তোমরা আলেয়া পড়েছো ক্লাস 9-10-এ, সেখানে কিন্তু মিথেনের কথা তোমরা নিশ্চয়ই শুনেছো, ঠিক আছে। এই মিথেনটা কিন্তু আমাদের একটা বায়ু দূষক, যেটা মেইনলি কি এর ক্ষতিকর প্রভাব হচ্ছে গ্রিন হাউস এফেক্টে আছে, ঠিক আছে, যেখানে গ্রিন হাউস এফেক্ট তোমরা পড়েছো। তাছাড়া কি, তাছাড়া হাইড্রোকার্বনগুলো কার্সিনোজেনিক নামে পরিচিত, ঠিক আছে, কার্সিনোজেনিক, যেখান থেকে কিনা হাইড্রোকার্বনগুলো ক্যান্সার সৃষ্টিতে সাহায্য করে, ঠিক আছে, ক্যান্সার সৃষ্টিকারক এরা। এবারে আমরা পড়বো কার্বনের অক্সাইড সম্পর্কে, ঠিক আছে। আমাদের নেক্সট বায়ুদূষক হচ্ছে কার্বনের অক্সাইড। তার মধ্যে 1 নম্বর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড, আর 2 নম্বর যেটা পড়বো সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে। তাহলে প্রথমে আমরা কার্বন মনোক্সাইড সম্পর্কে পড়বো। কার্বন মনোক্সাইডটা কি? কার্বন মনোক্সাইডটা হচ্ছে মূলত একটা বর্ণহীন, গন্ধহীন, একটা অতি বিষাক্ত গ্যাস, যেটা আমাদের মানবদেহের বা জীব জগতের পক্ষে খুবই ক্ষতিকারক, ঠিক আছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই গ্যাসটা মানুষের দেহের যে কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়, ঠিক আছে। এটার উৎপত্তি কীভাবে হয় দেখো, এটা বিভিন্ন যখন আমাদের অগ্নুৎপাত হয় বা দাবানলের সময়, ঠিক আছে, এবং এছাড়াও বিভিন্ন বর্জ্য পদার্থ বলো বা যে কোনো জিনিস অসম্পূর্ণ দহনের ফলে কিন্তু কার্বন মনোক্সাইডগুলো তৈরি হয়, ঠিক আছে। এবং এটা কি করে, এটা রক্তের হিমোগ্লোবিনের প্রতি অক্সিজেন অপেক্ষা কার্বন ডাইঅক্সাইডের আসক্তি বেশি, সেই জন্য হিমোগ্লোবিনের সঙ্গে দ্রুত যুক্ত হতে পারে এবং যুক্ত হয়ে কার্বক্সি হিমোগ্লোবিন নামক একটা স্থায়ী যৌগ, ঠিক আছে, তৈরি করে। ফলে কি করে, হিমোগ্লোবিনের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস পায় এবং অক্সিজেনের অভাবে সেই প্রাণীর কিন্তু মৃত্যু ঘটে। এই জন্য এটা মানে যে সমস্ত জীবেরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না তাদের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকর কার্বন মনোক্সাইড। এরপরে আমরা পড়বো কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে, ঠিক আছে। তো দেখো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে যে কোনো মানে জ্বালানির সম্পূর্ণ দহনের ফলে কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু তৈরি হয়, ঠিক আছে, যার বাতাসের শতকরা পরিমাণ হচ্ছে 0.03%। এবার দেখো যদি কোনো কারণে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় তাহলে কি করে, সেগুলো কিন্তু উদ্ভিদ দ্বারা তারা আবার ভারসাম্য বজায় রাখে, কারণ উদ্ভিদ যখন খাদ্য তৈরি করে সেই খাদ্য তৈরি করার সময় কিন্তু কার্বন ডাইঅক্সাইড নেয় এবং অক্সিজেন তারা কিন্তু ত্যাগ করে, ঠিক আছে। তো যদি তারপরেও যদি অতিরিক্ত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বাতাসে থেকে যায় তাহলে সেটা কিন্তু পরিবেশের পক্ষে ক্ষতিকর তখন, এবং সেটা কি করে যে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্য কিন্তু এই অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড দায়ী, ঠিক আছে। তাহলে আমরা এতক্ষণ যে সমস্ত বায়ু দূষক সম্পর্কে আলোচনা করলাম তারা হচ্ছে অজৈব এবং
বিভিন্ন জৈব গ্যাসীয় পদার্থ। ঠিক আছে, আর এক প্রকারের বায়ু দূষক হচ্ছে যে বায়ুতে প্রলম্বিত কণা। ঠিক আছে, প্রলম্বিত কণা জাতীয় দূষক। এগুলোকে মূলত পার্টিকুলেটস পলুট্যান্টও বলা হয়। ঠিক আছে, পার্টিকুলেটস পলুট্যান্টস। তো এই যে প্রলম্বিত কণা, এগুলো দেখো, এগুলো যখন এগুলো মেনলি কি হয়, কঠিন বা যে সমস্ত তরল পদার্থ থাকে তাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা যখন বায়ুতে প্রলম্বিত অবস্থায় থাকে তখন, এবং বায়ুর দূষণ ঘটায়, সেগুলোকে বলা হয় প্রলম্বিত কণা জাতীয় দূষক। দেখো এগুলো কখন ঘটে, এগুলো দেখো বিভিন্ন যখন আমাদের ঝড়, ঠিক আছে, যখন ঘূর্ণিঝড় হচ্ছে বা বিভিন্ন অগ্ন্যুৎপাতের সময়, ঠিক আছে, বা যখন কোনো তীব্র বেগে বায়ু প্রবাহ হয়, সেই সময় কিন্তু এই পার্টিকুলেটসগুলো বায়ুতে মিশে যায় এবং বায়ুতে মিশে গিয়ে বায়ু দূষণ ঘটায়। এবং শুধু প্রাকৃতিক কারণ নয়, মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলেও কিন্তু এই প্রলম্বিত কণাগুলো বাতাসে মিশে যায়। যেমন ধরো কোনো অপর্যাপ্ত বায়ুতে যখন কোনো বস্তুর দহন সৃষ্টি করে, জীবাশ্ম জ্বালানির দহনের ফলে কিন্তু বিভিন্ন কণা বায়ুতে মিশে যায়। যেমন একটা তার উদাহরণ হচ্ছে ঝুল বা ভূষকয়, যেটাকে আমরা বলি। বা আমাদের গাড়িতে ঝাঁকুনি কমানোর জন্য যে লেডের যৌগগুলো ব্যবহার হয়, লেড অক্সাইড মেইনলি, তো সেগুলো কি হয়, সেগুলো পরবর্তীকালে উদ্বায়ী লেড ক্লোরাইড এবং লেড ব্রোমাইডে পরিণত হয়, যেগুলোও কিন্তু বায়ুতে ক্ষুদ্র ক্ষুদ্র কণারূপে অবস্থান করে। এরকম আরও অনেক কণা আছে যেগুলো বায়ুতে প্রলম্বিত অবস্থা থাকে এবং পরিবেশের দূষণ ঘটায়, যার ফলে সেগুলোকে আমরা বলবো প্রলম্বিত কণা জাতীয় দূষক। ঠিক আছে, এবং এদের সম্পর্কে আরও ডিটেলসে আমরা নেক্সট ক্লাসে আরও বলবো। আজকে এইটুকুই বললাম, এবং এগুলো আমাদের কিন্তু মানে কি বলবো, অনেক মারাত্মক ক্ষতি করে। যেমন আমরা যে লেডের কথাটা বললাম, গাড়িতে ঝাঁকুনি কমানোর জন্য ব্যবহৃত হয়, সেই লেড কণাগুলো কি হয়, শিশুদের মস্তিষ্কের ক্ষতি সাধন করে, স্নায়ুরোগ সৃষ্টি করে। ঠিক আছে, এবং রক্তে লোহিত কণিকার যে উৎপাদন বা যেটা বিকাশ, সেটাও কিন্তু ব্যাহত করে এই লেডের কণাগুলো। বোঝা যাচ্ছে? তাছাড়া দেখো আমরা বাড়িতে ছাউনির সময় অনেকের দেখবে বাড়িতে যাদের ছাদ নেই তারা কি করে, অ্যাসবেস্টস নামে এক রকমের আছে, যেটা দিয়ে ছাউনি তৈরি করে। সেই অ্যাসবেস্টস এক প্রকারে কি তন্তু জাতীয় সিলিকেট খনিজ। এই খনিজ থেকে যখন অ্যাসবেস্টস সিড তৈরি করতে হয়, সেই সিড তৈরির সময় কিন্তু অ্যাসবেস্টসের সূক্ষ্ম কণা বায়ুতে কিন্তু মিশে যায়। এবং সেই কারখানায় যে সমস্ত শ্রমিকেরা কাজ করে এবং সেগুলো দীর্ঘদিন যদি শ্বাস প্রশ্বাসের সঙ্গে শরীরের ভিতরে যায়, সেখান থেকে তাদের অ্যাসবেস্টোসিস নামক এক প্রকার রোগ হয় এবং শেষ পর্যন্ত তারা কিন্তু ক্যান্সার আক্রান্ত হয়। ঠিক আছে, বা আরও তোমরা দেখতে পারো যে সিমেন্ট তৈরি যে সমস্ত কারখানা আছে, সেই সিমেন্ট তৈরি কারখানা থেকে কি হয়, বিভিন্ন অজৈব সিলিকেটের যে সূক্ষ্ম কণা, সেগুলোও কিন্তু ওই প্রলম্বিত কণা হিসেবে বায়ুতে মিশে যায়। এবং সেই মিশে যাওয়ার ফলে যখন ওখানে যে শ্রমিকেরা কাজ করে, সেখান থেকে যে SiO2 যুক্ত যে ধূলিকণা, ঠিক আছে, সিলিকন ডাইঅক্সাইড, এই সিলিকন ডাইঅক্সাইড যুক্ত যে ধূলিকণা যেগুলো বাতাসে ভেসে বেড়ায়, সেগুলো শ্বাস প্রশ্বাসের সঙ্গে তাদের শরীরের মধ্যে প্রবেশ করে এবং তাদের ফলে তাদের সিলিকোসিস রোগ হয়। ঠিক আছে, তো এরকম প্রচুর কিন্তু মানে মারাত্মক মারাত্মক রোগ এই প্রলম্বিত কণা জাতীয় দূষক থেকে আমাদের দেহে সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এরাও কিন্তু এক প্রকারের বায়ু দূষক হিসেবে কাজ করে। তো আজকে আমরা বায়ু দূষক সম্পর্কে সমস্ত কিছু পড়ে নিলাম। নেক্সট দিন আমরা বিভিন্ন তোমার গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে, গ্রিন হাউস এফেক্ট, ওজনের যে প্রভাব, সেগুলো সম্পর্কে কিন্তু নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত থাকছে।